হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা টপিক তুলব। সেটা হচ্ছে আপনার আমি এতদিন বেশ কয়েকদিন ধরে আমি সঙ্গীতের উপরে আমি টপিকটা রেখেছিলাম। এবারে আমার একটা কোশ্চেন আছে এবং তার উত্তরটাও আমিই দেব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, করে আনন্দ উপভোগ করি। তার আগে আমি একটুখানি বলে নিই, আমাকে আপনারা সাবস্ক্রাইব করে উপকৃত করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। তার কারণটা হচ্ছে সাবস্ক্রাইবের দরকার, প্রতিটা মানুষেরই সাবস্ক্রাইব এবং ভিউয়ারের উপর ডিপেন্ড করে এই ভিডিওগুলো পোস্ট করছে এবং তারা নিজেরাও আনন্দ উপভোগ করছে, আপনাদেরও আনন্দ দিচ্ছে এবং কিছু যদি শেয়ার করে আপনাদের যদি উপকার হয় তো খুব ভালো হয়, খুব খুব ভালো হবে। তাহলে আজকের টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে তাল। তালটা একটা বাদ্যের মধ্যে পড়ছে। আমাদের কণ্ঠসঙ্গীত যে আমরা করি, কণ্ঠসঙ্গীতে সেটা শাস্ত্রীয় সঙ্গীতই হোক বা লাইট সঙ্গই হোক, যে কোনো সঙ্গীতের ক্ষেত্রে আমাদের তালটা কিন্তু অপরিহার্য। মানে তালের জায়গাটা অর্ধেকটা জুড়ে রয়েছে আমাদের সঙ্গীতের মধ্যে। কণ্ঠসঙ্গীতটা কিন্তু আমরা তাল ছাড়া ভাবতেই পারি না। হ্যাঁ, তালের প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা অপরিসীম সঙ্গীতের ক্ষেত্রে। এইবারে কথাটা হচ্ছে, আমাদের বাদ্য যখন আমাদের সঙ্গীতটা শুরু হয়েছে, তখন প্রথম তাল মানে বাদ্য কোনটা ছিল? সেটা হচ্ছে ডমরু, যেটা আমরা শিবের হাতে দেখি। ডমরু। তারপরে এসছে মৃদঙ্গম। মৃদঙ্গমটাকে তারপরে মৃদঙ্গমটা এই কারণে এসছে, তার কারণটা পুরনো সময়ে তো আমাদের এই ধরনের সঙ্গীতের প্রচলন খুব একটা তো ছিল না। আমরা যে শাস্ত্রীয় সঙ্গীতটা করি তখন ধ্রুপদ ধামারের প্রচলন ছিল। সেই সময় এই মৃদঙ্গমের ব্যবহারটাও শুরু হয়েছে। মৃদঙ্গমটাকে আজকাল এটাকে পাখোয়াজ বলে। পাখোয়াজ বলে। পাখোয়াজটা সাধারণত ধ্রুপদ ধামারেতেই ব্যবহার হয়ে থাকে। কিন্তু বর্তমানে যে বাদ্যটা সবচাইতে মানে ভারতে সবচাইতে বড় জায়গা অধিকার করে রেখেছে, সেটা কি বলুন তো? তবলা। হ্যাঁ, তবলাটা এখন আমাদের ভারতীয় সঙ্গীতের মানে পুরো জায়গাটাই বলতে গেলে দখল করে রেখেছে। এই তবলা ছাড়া আমরা কিন্তু সঙ্গীতের কথা ভাবতেই পারি না, কারণ সঙ্গীত তো ছন্দের উপরে, তালের উপরেই তো বেস করে হয়। সেক্ষেত্রে তালটাকে যদি আমরা কোনো রকম বাদ্যের মধ্যে দিয়ে সেটাকে রেখে আমরা গানটা গাই, তাহলে খুব ভালো লাগে শুনতে। কেননা সঙ্গীত কাকে বলছে? সঙ্গীত নৃত্য, গীত, বাদ্যের সমন্বয়তে সঙ্গীত। সেক্ষেত্রে আমরা যখন সঙ্গীত পরিবেশন করি সেখানে তবলার প্রয়োজনীয়তাটা অপরিসীম। হ্যাঁ, সেটা বলা বাহুল্য। এখন ব্যাপারটা হলো, তবলার আমরা আমরা সঙ্গীত শিক্ষার অনুরাগী এবং আমরা সঙ্গীত পরিবেশন করি বা সঙ্গীতজ্ঞ বা সঙ্গীতজ্ঞা আমরা বা শিল্পী। কিন্তু একজন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী কিন্তু অনেকটা তবলা সম্পর্কে, তাল সম্পর্কে প্রচুর 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 জানে এবং মানে তালের নলেজটা তাদের অনেকটা, বলতে গেলে পাশাপাশি যারা তবলাবাদক তাদের পাশাপাশি, বাজাতে না পারলেও বা কিছুটা বাজাতে জানে। কেননা শাস্ত্রীয় সঙ্গীতের লোকেরা মোটামুটি, যারা পুরুষ তারা মোটামুটি বাজায়। এমনকি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার একজন জয়পুর ঘরানার কিশোরী আমনকর তবলা বাজিয়ে গান শেখাতেন। খুব ভাল লাগতো সেটা আমার কাছে, কারণ তবলাটা ভীষণভাবে শাস্ত্রীয় সঙ্গীতের দরকার হয়ে থাকে শেখাটা। লাইট সঙ্গে অতটা জরুরি না। তা যাই হোক, এখন তবলাটা কিন্তু একখানা বাদ্য না, তবলাটা দুটো বাদ্য। তবলার একটা বায়া, একটা তবলা। বায়া কোনটাকে বলছে? বা হাতে যেটাকে বাজানো হয় সেটাকে বায়া বলছে, আর ডান হাতে যেটা বাজানো হয় সেটাকে তবলা বলছে। এখন এই যে পাখওয়াজ বা তবলা, আমরা কি বেসুরোভাবে গানের মধ্যে কি ব্যবহার করতে পারি কি? একেবারেই না। তার কারণটা হচ্ছে প্রত্যেকের একটা স্কেল আছে, আমরা স্কেল মেনটেন করি। স্কেল যেমন বি আছে, এ আছে, এ ন্যাচারাল এ আছে,
এ শার্প আছে, এ ফ্ল্যাট আছে, ন্যাচারাল এফ আছে, মানে প্রত্যেকটা মানে জি টু জি পর্যন্ত যে স্কেলগুলো হয়, যেমন জি ন্যাচারাল, জি জি ফ্ল্যাট ন্যাচারাল, জি আবার জি শার্প। হ্যাঁ, জি এর পরে এ হচ্ছে এ ফ্ল্যাট ন্যাচারাল এ, তারপরে এ শার্প, এরকমভাবে স্কেল তৈরি হয়। তা এখন স্কেলের মধ্যে সুর বাঁধাতে হয়। আমার ভাবুন, আমার স্কেলটা ন্যাচারাল বি, সেক্ষেত্রে আমার তবলা যখন আমি তবলার সঙ্গে যখন আমি গান পরিবেশন করব, হ্যাঁ, সেটা মানে এমনকি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও, ইনস্ট্রুমেন্ট বলতে যখন সরোদ, সেতার, বাঁশি, তারপরে সানাই, আরও অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এইসবের ক্ষেত্রেও যখন তালকে এই তবলার মধ্যে সুর বাঁধাতে হয়, সুরটা বাঁধিয়ে নিয়ে তারপরে মানে আমার যদি মানে বি শার্প হয়, তাহলে আমার তবলা যে বাজাবেন উনি বি শার্পে তবলার বায়া তবলার সুরটাকে বাঁধিয়ে নেবেন, বাঁধিয়ে নিয়ে তারপরে আমার সঙ্গে সেটা সঙ্গত করবে। কারণ আমার তবলা যদি অন্য স্কেল হয় আর আমার স্কেল যদি অন্য স্কেল হবে, তাহলে সম্পূর্ণটাই একদম মানে শ্রুতিভ্রষ্ট হয়ে যাবে, শ্রুতিমধুর হবে না। হ্যাঁ, মানে শুনতেই বাজে লাগবে, মানে যারা জানে না তারাও বুঝতে পারবে যে মানে কি হচ্ছে সেটা। এখন তাইলে আমরা যেটা বললাম যে সঙ্গীতে তালের প্রয়োজনটা খুব প্রযোজ্য। এবং আমি এখন শাস্ত্রীয় সঙ্গীত যেটার উপরে কিছু আপনাদের থিওরি দিচ্ছি বা প্র্যাকটিক্যালে ব্যবহার হয়, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো সম্পর্কে আমি কিছু বলতে চাই। এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে কিছুটা তাল সম্পর্কে তালটা আমি একদম ডাইরেক্ট দেখাতে পারবো, কেননা তালটা আপনাদের হাতের মধ্যে দিয়ে করতে হয়। সেক্ষেত্রে আপনাদের অনেকটা শেখা হয়ে যাবে যারা শিক্ষার্থী। আর যারা বেশি ইন্টারেস্ট নেন বা মানে যারা সঙ্গীতজ্ঞ বা শিল্পী, যা শুনতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক, সেটা আলাদা ম্যাটার। হ্যাঁ, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমার মনে হয় অপরিসীম উপকার হবে। এই তালটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাল সম্পর্কে আমরা যদি নলেজটা না রাখতে পারি, আমাদের বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বা উত্তর ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে, মানে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে খুবই অসুবিধের সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমি এখন তালের উপরে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। এখন ধরুন, আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে যে আমরা সাধারণত সব তাল, মানে আমরা প্রচুর তাল আছে, মানে এই শাস্ত্রীয় সঙ্গীতের আগে আরেকটু বলে নিই তবলা ব্যাপারে। তবলাতে আমাদের এত তাল আছে, যেমন 3 তাল আছে, 1 তাল আছে, দাদরা আছে, কারফা আছে, ঝাপ তাল আছে, তারপরে আপনার আড়া চৌতাল আছে, তিলুয়ারা আছে, ঝুমরা আছে, আরও 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 অনেক, পাঞ্জাবি তাল আছে, এরকম প্রচুর তাল আছে। শুধু তা না, এগুলো শাস্ত্রীয় তালের মধ্যে পড়ছে, এগুলো পড়ছে, যেগুলো আমরা এর মধ্যে কিছু কিছু তাল আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে খুবভাবে ব্যবহৃত হয়। একতালটা হয়তো বলেছি, একতালও আছে, পোস্ত আছে। হ্যাঁ, পোস্তর তালটা সাধারণত আমার যেটা অনুমান, আমি যদিও শিখিনি খুব একটা, নাচ শেখা নাই মধ্যে, সেটা মনে হয় হয়তো গজল ফজল লাইট ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে হয়। ব্রহ্মতাল আছে, রুদ্রতাল আছে। তাছাড়া আপনার আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো সঙ্গীতের প্রচুর গান লিখে গেছেন, নোটেশন তৈরি করে গেছেন। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের তৈরি প্রচুর তাল উনি তৈরি করে গেছেন, এবং সেই তালগুলো ওনার সঙ্গীতের মধ্যে যথেষ্ট পরিমাণে ব্যবহার হয়েছে। শাস্ত্রীয় তাল তো ব্যবহার করেছেনই, তাছাড়া ওনার সৃষ্টি তালগুলো উনি ওনার গানের মধ্যে ব্যবহার করেছেন। যেমন ওনার তালের মধ্যে যেমন আপনার ষষ্ঠী তাল, তারপরে অর্ধঝাপ তাল, ঝম্পক, রূপকরা, নবতাল, একাদশী তাল, এই তালগুলো মানে নবপঞ্চ তাল, এইগুলো মানে মানে
রবীন্দ্রসঙ্গীতের একটা নিজস্ব জায়গা তৈরি করেছে এই তালগুলো। তাইলে আমাদের একটা বিশাল বড় গর্বের জায়গা যে রবীন্দ্রনাথ ঠাকুর যে তাল পর্যন্ত উনি সৃষ্টি করে গেছেন, যেই তাল উনি তার সঙ্গীতের মধ্যে মানে ধরে রেখে দিয়ে গেছেন। ঠিক আছে, তাহলে এতটাই আমি বলতে চেয়েছিলাম। তাহলে এই জায়গাটায় আমি এতটুকুই এখানে ছোট করেই কমপ্লিট করে দিতে চাইছি। আর যেটা আপনাদের আরেকটা কথা বলতে চাইছি, এই তালের সাথেই আবার আরেকটা কথা বলছি। প্রথমে তো তবলার আগে তো আমাদের ইয়ের কি বলে জানো, ওই তালটা তৈরি হয়েছিল, আমরা ব্যবহার করতাম আগে পাখোয়াজটা। এই যে পাখোয়াজ বলছি, তবলার তো সৃষ্টির আগে তো পাখোয়াজের ব্যবহারটা হয়েছে, এবং এই পাখোয়াজটা যখন ব্যবহার হতো তখন কিন্তু সেই সময়ের জন্য ধ্রুপদ ধামারের মধ্যে ব্যবহার হতো। আর পাখোয়াজের যে একটা গাম্ভীর্যতা রয়েছে বোলের মধ্যে, সেটা একটা অদ্ভুত সুন্দর এবং বিউটি বাড়ে সঙ্গীতের মধ্যে। প্রচুর আমরা গান গাই হালকা লাইট সঙ্গের মধ্যে, নজরুলগীতি বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, বা অন্য কোনো কারোর কম্পোজিশনের উপরে যেসব গান গাই তার মধ্যে প্রচুর মানে আপনার তাল পাখোয়াজের ব্যবহার হয়। এবং পাখোয়াজের যে ব্যবহার, সেক্ষেত্রে পাখোয়াজের বোলটা কিন্তু আলাদা হয়। পাখোয়াজের বোল আর তবলার বোল কিন্তু এক না, সেটা সম্পূর্ণ আলাদা আলাদা। আর তাছাড়া আরেকটা কথা যেটা বলছি, কীর্তন। আমাদের বাংলার মধ্যে যে একটা কীর্তন রয়েছে, কীর্তন মানে একটা ঈশ্বরকে বা রাধাকৃষ্ণের উপরে বেস করে যে কীর্তন গাওয়া হয় বা গায়, তার মধ্যে যেটা বাজানো হয় সেই যে তালগুলো না, সেই তালগুলো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। মানে কোনো রকম সিমিলারিটি পাবেন না। তাও আপনি কিছুটা পাখোয়াজের সঙ্গে তবলার একটু আধটু হয়তো মানে একটা সামঞ্জস্যতা বা মানে একটু আধটু হয়তো মিল আমরা পেতে পারি, কিন্তু কীর্তনের যে বোলগুলো হয় সম্পূর্ণ আলাদা এবং খুবই কঠিন। হ্যাঁ, এইটুকুনো আমরা আমাদের সঙ্গীতের তালের জায়গাটা বললাম। এবারে আজকে এই জায়গাটার মধ্যে তাল সম্পর্কে যেসব কথা বললাম ততটুকুর মধ্যেই আমরা তাইলে আজ সীমাবদ্ধ থাকছি। এবারে নেক্সট আমি এপিসোড যেটা করব সেটার মধ্যে আমি তালের উল্লেখ করব, যেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। পরে আমি জানাচ্ছি। আজকে এই তালের জন্য এইটুকুনি থাক। আপনারা ভালো থাকবেন। নমস্কার।